আসসালামু আলাইকুম। আমি এসএসসি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার নাম্বার 8.2 এবং 8.3 8.2 এর যে চ্যাপ্টার আছে বা যে কোশ্চেনটা আছে সেটার নাম হচ্ছে তড়িৎদ্বিতীয় সমযোজী এবং 8.3 তে যে চ্যাপ্টার আছে সেটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ কোন তড়িৎ বিশ্বস্ত পদার্থের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটে না ঘটে সেটি আলোচনা। তো এখান থেকে আমি সাতটা পাবলিকেশন, সাতটা বুকে 8.2 আর 8.3 অল অবজেক্টিভ প্রশ্ন করাবো। ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 2 8.2 8.3 আছে তড়িৎদ্বিতীয় সমযোজী, সেখান থেকে আমি সব অবজেক্টিভ প্রশ্ন করাবো, শুরু করাবো আর এক মার্কে এভাবে প্রত্যেকটা অবজেক্টিভ করাবো। তো লক্ষ্য রাখবে এখান থেকে। তো দেখা যাক, শুরু করছি। এমসিকিউ এক মার্কের প্রশ্ন। কি বলছে? বলছে একটি ধ্রুবীয় দ্রাবক হলো অ্যালকোহল, বেনজিন, জল, কেরোসিন। একটি ধ্রুবীয় দ্রাবক হলো অ্যালকোহল, বেনজিন, জল, কেরোসিন। সঠিক উত্তর সি, জল। কি হবে? জল। 2 নম্বর প্রশ্ন বলছে নিষ্ক্রমণের পরমাণুর সবচেয়ে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টি থাকে? এ দাগেরটা বলছে, এ দাগে বলছে 6টি, বি দাগে 7টি, সি দাগে 4টি, ডি দাগে 9টি। অর্থাৎ সঠিক উত্তর হবে ডি দাগে 9টি বলছে না 8টি, সরি ডি দাগেরটা সঠিক উত্তর 8টি। অর্থাৎ নিষ্ক্রমণ হলে শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে। 3 নম্বর প্রশ্ন আইন বন্ধন গঠিত হয় দুটি ভিন্ন ধাতব মৌলের পরমাণুর মধ্যে, দুটি একই মৌলের পরমাণুর মধ্যে, দুটি ভিন্ন অধাতব মৌলের পরমাণুর মধ্যে, একটি ধাতব ও একটি অধাতব মৌলের পরমাণুর মধ্যে। অর্থাৎ সঠিক উত্তর ডি, একটি ধাতব ও একটি অধাতব পরমাণুর মধ্যে। সঠিক উত্তর ডি, একটি ধাতব ও একটি অধাতব মৌলের পরমাণুর মধ্যে। একটি ধাতব, একটি ধাতব ও একটি অধাতব, একটি ধাতব একটি অধাতব মৌলের পরমাণুর মধ্যে, মৌলের পরমাণুর মধ্যে, পরমাণুর মধ্যে। 4 নম্বর প্রশ্ন কি বলছে ভালো করে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? 1 নম্বরে বলছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি নম্বরে বলছে সোডিয়াম ক্লোরাইড NaCl, 3 নম্বরে বলছে লিথিয়াম হাইড্রাইড, 4 নম্বরে ডি নম্বর বলছে ক্যালসিয়াম অক্সাইড। আমরা জানি এখানে এর মধ্যে হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে কেবলমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ সঠিক উত্তর এ দাগেরটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা তড়িৎযোজী, এটা সবগুলো তড়িৎযোজী। এরপরে 5 দাগ নাইট্রোজেনের পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? এ দাগে আছে নাইট্রোজেন পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? এ দাগে 5টি, বি দাগে 6টি, সি দাগে 7টি আর ডি দাগে 8টি। তাহলে আমরা কি জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? ইলেকট্রন যতটা পারমাণবিক সংখ্যা ততটা ইলেকট্রন সংখ্যা থাকে, অর্থাৎ হাইড্রোজেন 1 হিলিয়াম 2। নাইট্রোজেনের যে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি কটা? দুটো, 7টা। নাইট্রোজেন 7, অর্থাৎ প্রথম কক্ষে দুটো থাকবে, তারপর কক্ষে 5টা থাকবে। যেহেতু 7টা তো পারমাণবিক সংখ্যা, তার প্রথম কক্ষে দুটো, তারপর কক্ষে 5টা। সঠিক উত্তর হবে আমার এ দাগেরটা, সঠিক উত্তর হবে এ দাগেরটা। 6 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন বলছে একটি সমযোজী ত্রিবন্ধন যৌগ হলো, ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো 1 নম্বর জল H2O, বি দাগেরটা বলছে কার্বন ডাই অক্সাইড CO2, সি দাগেরটা বলছে C2H2 C2H2 আর ডি দাগেরটা বলছে CH4 মিথেন। অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত একটা সমযোজী যৌগ হলো এই চারটির মধ্যে সি দাগেরটা, অর্থাৎ C2H2। C2H2 হচ্ছে ত্রিবন্ধনযুক্ত একটা সমযোজী যৌগ। দেখে নাও এটুকু, আমি এরপর করে যাব। 5 দাগের প্রশ্ন দেখো ভালো করে। 5 দাগ, এই 7 দাগ
7 দাগের প্রশ্ন বলছে নিচের কোনটি আয়নীয় যৌগ, নিচের কোনটি আয়নীয় যৌগ। 7 নম্বর প্রশ্ন। 1 দাগেরটা বলছে HCl, এ দাগেরটা বলছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি দাগেরটা বলছে মিথেন CH4, সি দাগেরটা বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, আর ডি দাগেরটা বলছে অ্যামোনিয়া NH3। এই নিচের মধ্যে কোনটি আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ বা তৈজীয় যৌগ। তৈজীয় যৌগ হচ্ছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর হবে সি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমার বইয়ে 7টা এমসিকিউ আছে, আমি বই দিয়েছি। হয়তো তোমাদের বইয়ে আপডেট বই একদম 20 সালের বইয়ে হয়তো দু একটা প্রশ্ন বেশি থাকতে পারে, এটা আমার 18 সালের বই, তাই বেশি থাকলে সেগুলো অবশ্যই প্রবলেম হলে আমাকে গ্রুপে জানাবে এবং আমাকে অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানাবে যে স্যার আমার প্রশ্নটা করে দিলে ভালো হতো, অবশ্যই করিয়ে দেবো। তাই আরেকটা কথা, যেটা তোমাদের বইয়ের সঙ্গে হয়তো আমার এই 7 নম্বর প্রশ্নটা 7 দাগে আছে, তোমাদের বইয়ে হয়তো সেটা 2 দাগে আছে, 2 নম্বর আছে। এটা হতে পারে প্রশ্ন ইন্টারসেক্ট হতে পারে, মানে প্রশ্ন একই কিন্তু হয়তো আমারটা যেটা 2 নম্বর তোমাদের সেটা 5-6 নম্বরে থাকতে পারে। তাই এটা কোনো বড় ফ্যাক্ট নয়, তোমরা ভালো করে প্রশ্নটা পড়বে, পড়ার পরে উত্তরটা অ্যাকসেপ্ট করবে, সঠিক উত্তরটা মুখস্থ করবে। এমসিকিউ থাকাটাই মানে হচ্ছে নিজের কনফিউজ তৈরি করা, তাই সঠিক উত্তরটা মুখস্থ করে রাখবে। প্রশ্নে এখানে তুমি এভাবে মুখস্থ করে গেলে হয়তো এখানে সঠিক উত্তরটা দিল, তার সঙ্গে বাকি 3টি পড়ে থাকছে, এই 3টি না দিয়ে আরো অন্য 3টে দিল, তখন তুমি কনফিউজ হবে। তাই সঠিক উত্তরটা সবসময় মুখস্থ করে রাখবে। এরপরে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ। একটা কি বলছে? বলছে ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। আয়নীয় যৌগগুলি, শূন্যস্থান হবে কি আয়নীয়, আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে কি দ্রাব্য, আয়নীয় যৌগ। 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে ড্যাশ বলে। ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠন করার ক্ষমতাকে বলা হয় তড়িৎযোজ্যতা। কি বলে? তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা। 2 নম্বর প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্ন কি বলছে? তড়িৎযোজী যৌগগুলি গলনাঙ্ক ড্যাশ বেশি। তড়িৎযোজী যৌগগুলি গলনাঙ্ক সবসময় বেশি হয়। কার গলনাঙ্ক বেশি? তড়িৎযোজী যৌগগুলি গলনাঙ্ক সবসময় কি হয়? বেশি হয়। এরপর 3টে শূন্যস্থান ছিল, 3টে করালাম। এরপর আসে সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি আছে? সত্য মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা সিলেক্ট করবে। 1 নম্বর প্রশ্ন বলছে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। সোডিয়াম ক্লোরাইড অবশ্যই NaCl, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ। সত্য। NaCl তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী কি যৌগ NaCl। 2 নম্বর বলছে জল একটি সমযোজী যৌগ। সত্য। জল একটি সমযোজী যৌগ, সত্য, এটা সত্য। জল কি একটা সমযোজী যৌগ। জল H2O সমযোজী যৌগ, অর্থাৎ H2O অর্থাৎ জল একটি কি সমযোজী যৌগ। এরপরে আসছে এক কথায় উত্তর। দেখো ভালো করে, এক কথায় উত্তর গুলো করার পর 1 নম্বর প্রশ্ন এক কথায় উত্তর। আমি শুধু উত্তরটাই লিখবো, কথায় উত্তর। 1 নম্বর প্রশ্ন বলছে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু পরস্পরের সঙ্গে কি যোজ্যতা যুক্ত হয়? তড়িৎযোজ্যতায় কি তড়িৎযোজ্যতা যুক্ত হয়। তাহলে কি হবে? তড়িৎযোজ্যতা।
যোজ্যতায় যুক্ত হয়। সোডিয়াম এবং Cl তড়িৎ যোজ্যতায় পরস্পরের সঙ্গে যুক্ত হয়। জল ও ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি তড়িৎ কোনটি সমযোজী? জল H2O সমযোজী H হচ্ছে কি সমযোজী, আর ক্যালসিয়াম অক্সাইড CO ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী। যেটাকে তড়িৎযোজী বলা হয় সেটাকেই বলা হয় আয়নীয় যৌগ তড়িৎযোজী। এরপর আছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে N2 অণুর মধ্যে কয়টি ইলেকট্রন জোড় আছে? N2 এত এর মধ্যে 3টে ইলেকট্রন জোড় আছে। কয়টি? 3টি ইলেকট্রন জোড় আছে। ইলেকট্রন জোড় আছে, 3টি ইলেকট্রন জোড় আছে, কারণ এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগের ইলেকট্রন আদান প্রদান করে 3টে বন্ধন গঠন করে। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে Ni পরমাণু যোজন কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? Ni মানে কি? Ni অর্থাৎ 10টা। Ni ইলেকট্রন সংখ্যাটা Ni 10টা। এ যোজন কক্ষ বলতে লাস্ট কক্ষকে যোজন কক্ষ বলা হয়, ঠিক আছে? যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 8টি। কারণ আমরা জানি নিয়নের ইলেকট্রন সংখ্যা 10টি বা পারমাণবিক সংখ্যা 10টি। যতটা পারমাণবিক সংখ্যা থাকে ততটাই কি থাকে? ইলেকট্রন সংখ্যা থাকে। এবার Ni যেহেতু ইলেকট্রন সংখ্যা 10টি, তাই প্রথম কক্ষে থাকবে 2টি আর দ্বিতীয় কক্ষে থাকবে 8টি। অর্থাৎ এখানে দ্বিতীয় কক্ষ হচ্ছে নিয়নের ক্ষেত্রে সর্ববৃহৎ কক্ষ, তাই শেষ কক্ষে থাকবে ইলেকট্রন 8টি। অর্থাৎ শেষ কক্ষকে বলা হয় কি? যোজন কক্ষ। আর যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। 5 নম্বর প্রশ্ন বলছে হিলিয়াম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে? হিলিয়াম পরমাণু মানে He হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হিলিয়ামের পরমাণু সংখ্যা 2। তাহলে হিলিয়ামের প্রথম কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে? মানে লাস্ট কক্ষে 2টি। কয়টা? 2টি, কারণ এর ইলেকট্রন সংখ্যা 2টি। তার প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকবে, তারপরে বেশি থাকলে পরের কক্ষে যাবে, কিন্তু এর লাস্টের কক্ষে দুটোই থাকবে, মানে দুটো ইলেকট্রন। অর্থাৎ হিলিয়ামের লাস্ট কক্ষে 2টি ইলেকট্রন থাকবে। 6 নম্বর প্রশ্ন। সমযোজী যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত? অধ্রুবীয় হয়। সমযোজী যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত হয়? অধ্রুবীয় দ্রাবকে। সঠিক উত্তর হবে কি? 6 নম্বর অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। দ্রাবকে দ্রবীভূত হয়। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে ইথিলিন অণুতে কোন কার্বন পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন গঠন হয়? সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধন গঠন হয়। 8 দাগ। 7 নম্বর প্রশ্ন বলেছিল যে ইথিলিন অণুতে কার্বন পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন থাকে? সমযোজী দ্বিবন্ধন গঠন হয় বা করে। কোন ধরনের যৌগের অণুর অস্তিত্ব নেই? তড়িৎযোজী যৌগের অণুর কোনো অস্তিত্ব নেই। তড়িৎযোজী। সঠিক উত্তর তড়িৎযোজী যৌগের অণুর কোনো অস্তিত্ব নেই। 9 দাগে একটু লুইস ডট গঠন দেখাও। আমি এটুকু উপরে মুছে দিচ্ছি, তারপর লুইস ডট গঠন দেখাচ্ছি। F2 ফ্লোরিন এটা সমযোজী যৌগ গঠন করে। F2 এর লুইস ডট গঠন দেখো ভালো করে। F2 এর লুইস ডট গঠন হচ্ছে কি? F ফ্লোরিনের কটা? ফ্লোরিনের সাধারণত থাকে 7টা, দুটো এখানে একটা।
আর এদিকে একটা প্রণয় থাকবে, এখানে 7টা থাকবে, একটা দুটো 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 আর এখানে একটা। ঠিক আছে, এদের মধ্যে কি হবে, ইলেকট্রন এদের মধ্যে আদান প্রদান করবে, এখানে আসবে আর কি হবে, আর এ এখানে যাবে, মানে এক কথায় এটা না হয়ে এ এখানে আসলো আর এ এখানে গেল। এরপরে এটা কি হবে, এখান থেকে গঠন করবে এরা এফ এফ 2 2 2 2 2 2 2, অর্থাৎ এরা ইলেকট্রন জোড় গঠন করবে কিভাবে, এইভাবে, একটা হলো একটা হলো, এভাবে গঠন করার পরে হবে কি এফ ফার্স্ট বন্ড এফ, অর্থাৎ প্রথম বদল দিয়ে তৈরি হয়ে যাবে, বা এটা সমান F2 বা এটা বানাচ্ছে F2। এটা হচ্ছে লুইস ডট গঠন, অর্থাৎ F2 লুইস ডট গঠন, F2 এর লুইস ডট গঠন, F2 এর কি গঠন বলছে, লুইস ডট গঠন, F2 এর লুইস ডট গঠন, এটা উত্তর। অর্থাৎ এটা হচ্ছে কি 9 দাগের প্রশ্ন উত্তর, 9 দাগের প্রশ্ন উত্তর। এক কথা যা ছিল সব শেষ করলাম। এরপর যাব আমি ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, দেখা একবার ভালো করে, এটা 6 7 8 9, ঠিক আছে। এরপর দেখো F2 হলো, এবার ডান দিক বাঁ দিক ভালো করে লক্ষ্য করো, ডান দিক বাঁ দিক কটা আছে, ডান দিক বাঁ দিক আছে আবার 4টে প্রশ্ন, মুছে দিচ্ছি আমি, লুইস ডটটা ভালো করে দেখবে কারণ একটা লুইস ডট গঠন আসতে পারে পরীক্ষায়। ডান দিক বাঁ দিক, ডান দিক বাম দিক, ঠিক আছে, মুছে দিচ্ছি, দেখো ভালো করে। ডান দিক বাঁ দিক থাকবে, আমি এই স্তম্ভ বি স্তম্ভ লিখব, এটা এই স্তম্ভ এটা বি স্তম্ভ লিখলাম। এখানে 1 নম্বর আছে কি ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম 2 দাগে আছে কি ক্লোরোফর্ম, 2 দাগে আছে বেনজিন, বেনজিন 3 দাগে আছে কি হিলিয়াম, 4 দাগে আছে কি জিঙ্ক। আমি সরাসরি উত্তর লিখবো, দেখো ক্লোরোফর্মের ক্ষেত্রে ক্লোরোফর্ম হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমার এখানে হচ্ছে এখানে এ বি নাম দিয়েছে, এবার এ বি, আমি এ বি নাম দিতে হবে, এ বি সি ডি। তাহলে বলছে ক্লোরোফর্মের ক্ষেত্রে দেখা যায় 2 নম্বর, অর্থাৎ সমযোজী, কি সমযোজী বন্ধন দেখা যায় কার ক্ষেত্রে, ক্লোরোফর্মের ক্ষেত্রে। বেনজিন হচ্ছে কি অধ্রুবীয় দ্রাবক, 1 নম্বর অধ্রুবীয় দ্রাবক। এরপর আছে কি হিলিয়াম হচ্ছে একটা কি নোবেল গ্যাস, 4 নম্বর নোবেল গ্যাস, এরপর আছে কি জিঙ্ক, সন্ধিগত মৌল, জিঙ্ক হচ্ছে একটা কি সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল, জিঙ্ক একটা কি সন্ধিগত মৌল। অর্থাৎ এই চ্যাপ্টার সমস্ত প্রশ্ন শেষ। অর্থাৎ আমি যেটা 8.2 অর্থাৎ কি ছিল তড়িৎযোজী ও সমযোজী, প্রশ্নের সব চ্যাপ্টার সব প্রশ্ন শেষ করলাম। এরপর আমি 8.3 তে যাব, যেটা থেকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, চ্যাপ্টার না তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, চ্যাপ্টার 3 8.3, চ্যাপ্টার 3 বলতে 8.3 আমি সব অবজেক্টিভ প্রশ্ন করাবো।
তোমাদের আমার বই আছে, পেজ নাম্বার হচ্ছে 115 পেজে প্রশ্নগুলো আছে, 14-15 পেজে তোমাদের বই লক্ষ্য করবে। মুছে দিচ্ছি। এরপর দেখো 1 মার্কে একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থ এমসিকিউ 8.3 অর্থাৎ চ্যাপ্টার নাম হচ্ছে কি বলতে, চ্যাপ্টার নাম হচ্ছে এক কথায় তড়িৎবিশ্লেষ্য পদার্থ। তড়িৎবিশ্লেষ্য অর্থাৎ 1 নম্বর প্রশ্ন বলছে একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হলো বেনজিন, কপার সালফেট, চিনি, পেট্রোল। বেনজিন, চিনি, পেট্রোল তড়িৎবিশ্লেষ্য পদার্থ নয়, তাই সঠিক উত্তর হবে কপার সালফেট। অর্থাৎ 1 নম্বরের অপশন হবে কি CuSO4 কপার সালফেট। কপার সালফেট সঠিক উত্তর হবে বি কপার সালফেট। 2 নম্বর প্রশ্ন বলছে জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য হচ্ছে কি, 1 নম্বর বলছে সালফিউরিক অ্যাসিড, 2 নম্বর বলছে সোডিয়াম ক্লোরাইড, 3 নম্বর বলছে CH3 COOH, 4 নম্বর বলছে সোডা ভাইঅক্সাইড। অর্থাৎ সি ব্র্যাকেটটা সঠিক। একটা মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ হচ্ছে CH3COOH। 3 নম্বর প্রশ্ন বলছে যে তড়িৎ বিশ্লেষণের পাত্র হলো ড্যাশ ভোল্টমিটার, হাইগ্রোমিটার, ক্যালোরিমিটার, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। অর্থাৎ সঠিক উত্তর তড়িৎ বিশ্লেষণের পাত্রকে বলা হয় ভোল্টমিটার। কি বলা হয়? ভোল্টমিটার। এর আগেরটা ভোল্টমিটার। ভোল্টমিটার। 4 দাগের প্রশ্ন বলছে যে লোহার দ্রাব্যে কপারের তড়িৎদ্রবণ করতে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? কপার সালফেটের জলীয় দ্রবণ। কি ব্যবহার করা হয়? বিদায়টা সঠিক CuSO4 এর জলীয় দ্রবণ। এত এর জলীয় দ্রবণ। কপার সালফেটের কি জলীয় দ্রবণ। 5 নম্বর প্রশ্নে কি বলছে? জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম পাত, কপার পাত, গ্রাফাইট পাত, সিলভার পাত, প্লাটিনাম পাত। 1 নম্বরটা সঠিক উত্তর। জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম পাত। প্লাটিনাম পাত। অর্থাৎ এই জায়গাটা সঠিক। পয়লয় জাফা আছে এখানে, পয়লয় জাফালা প্লাটিনাম পাত। 6 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় ড্যাশ শক্তিতে, শব্দ শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তিতে অর্থাৎ রাসায়নিক শক্তিতে। কি জায়গাটা সঠিক উত্তর? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তিতে? রাসায়নিক শক্তিতে। কোন শক্তিতে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এমসিকিউ শেষ। এরপর আমি যাব শূন্যস্থান পূরণ। ভালো করে দেখো, বুঝতে দেবো আমি এটা। এক কথায় শূন্যস্থান পূরণ। 1 নম্বর বলছে তড়িৎ বস্তু পরমাণুকে ড্যাশ বলে? আয়ন বলে। তড়িৎ বস্তু পরমাণুকে কি বলে? আয়ন। তড়িৎ বস্তু পরমাণুকে বলা হয় আয়ন। 2 দাগেরটা বলছে যে তড়িৎদ্বারে ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে তাকে ড্যাশ বলে? ক্যাথোড বলে। কি বলে? ক্যাথোড। তাকে ক্যাথোড বলে। তাকে কি বলে? ক্যাথোড বলে। 3 নম্বর প্রশ্ন শূন্যস্থান। তামার প্রলেপদিতে বিশুদ্ধ ড্যাশ পাত ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তামার প্রলেপদিতে বিশুদ্ধ তামার পাত ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তামার পাতকে কাকে? তামার পাতকে, বিশুদ্ধ তামার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তামা প্রলেপ দিচ্ছি, তাই তো? তামা প্রলেপ দিলে লোহা দ্রব্য ক্যাথোড, বিশুদ্ধ তামার পাতকে অ্যানোড হিসেবে।
তাহলে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় কাকে? অ্যানোড হিসেবে তামার পাত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ শূন্যস্থান তিনটে শেষ হলো। এরপর আসে সত্য মিথ্যা। সত্য মিথ্যা 1 নম্বর প্রশ্ন। ফ্লোরোস্পার হলো CaF2 সত্য। CaF2 হলো কি? ফ্লোরোস্পার সত্য। 2 নম্বর বলছে অ্যালুমিনা তৈরি বিশ্লেষণ করলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন হয় সত্য। অ্যালুমিনা তৈরি বিশ্লেষণ করলে অ্যালুমিনিয়াম নিষ্কাশিত হয় সত্য। 3 নম্বর বলছে যে তড়িৎ দ্বারে অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে অ্যানোড বলা হয়। অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে অ্যানায়ন বলা হয়। অবশ্যই অ্যানায়ন গ্রহণ করলে তাকে অ্যানোড আর ক্যাথোড গ্রহণ করলে তাকে ক্যাথোড বলা হয়। অর্থাৎ অ্যানায়ন অর্থাৎ সত্য, এটাও সত্য বলা হয়। 4 নম্বর সত্য মিথ্যা বলছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণ মধ্যে পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। অবশ্যই সত্য, ইলেকট্রন তড়িৎ পরিবহন করতে সহায়তা করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে ইলেকট্রন তড়িৎ পরিবহনে সহায়তা করে, কখনোই অণু বা পরমাণু সহায়তা করে না। শূন্যস্থান সত্য মিথ্যা হলো সত্য মিথ্যার একটা আছে 5 দাগ। সত্য মিথ্যার 5 দাগেরটা বলছে গ্লুকোজের জলীয় দ্রব্য তড়িৎ পরিবহন করতে পারে না। চিনি, গ্লুকোজ প্রথমে প্রশ্ন করেছিলাম, যেমন বেনজিন, চিনি, পেট্রোল তড়িৎ বিশ্লেষণ করতে পারে না, গ্লুকোজও তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। অর্থাৎ মিথ্যা কি গ্লুকোজ তড়িৎ বিশ্লেষণ করতে পারে না, বা গ্লুকোজের জলীয় দ্রব্য তড়িৎ বিশ্লেষণ করতে পারে না। এরপরে এক কথার উত্তরে যাব। এক কথার উত্তর আমার বইয়ে 11টা প্রশ্ন আছে, লক্ষ্য করে ভালো করে শুধু উত্তরটা আমি লিখে দেব। এক কথায় উত্তর 1 নম্বর বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়? 1 নম্বর প্রশ্ন, ক্যাথোডে H2 গ্যাস ও অ্যানোডে O2 গ্যাস উৎপন্ন হয়। কি? O2 গ্যাস উৎপন্ন হয়। গ্যাস উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন বলছে মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষণ হতে পারে কি? না। এক কথা উত্তর হচ্ছে না, মৌলিক পদার্থে তড়িৎ বিশ্লেষণ করতে পারে না, যৌগিক পদার্থ হতে হবে সেটা। 3 নম্বর একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগের নাম চিনি লিখলে হবে, গ্লুকোজ লিখলে হবে, পেট্রোল লিখলে হবে, অথবা একটা কি দেখলাম বেনজিন লিখলেও হবে। 4 নম্বর প্রশ্ন বলছে লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয়? কপার সালফেটের জলীয় দ্রবণ CuSO4 এর জলীয় দ্রবণ। 5 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ তাপের উদ্দেশ্য কি? তড়িৎ তাপের উদ্দেশ্য অনেকগুলো আছে। একটা কি জিনিসের সৌন্দর্য বৃদ্ধি করা, অথবা কি উদ্দেশ্য হচ্ছে ধাতু ভূমিকার হাত থেকে রক্ষা করা। ধাতুটিকে বা বস্তুটিকে মরিচার হাত থেকে রক্ষা করে। 6 নম্বর প্রশ্ন বলছে যে বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? কারণ যখনই একটা বিশুদ্ধ জলের তড়িৎ পরিবহন ক্ষমতা কম থাকে, বিশুদ্ধ জলে যখন সালফিক অ্যাসিড যোগ করব তখন কি হবে? তার সালফিক অ্যাসিড যোগ করার ফলে কি
সেই সালফিউরিক অ্যাসিড বিয়োজন হয়ে নতুন পদার্থে উৎপন্ন ঘটে, বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয়, তাই তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা বেশি হয়। কারণ H2SO4 জলে যোগ করলে জল বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন করে, তাই এতএ থেকে বিশুদ্ধ জল থেকে বিশুদ্ধ জলের চেয়ে উপরে মুছি, বিশুদ্ধ জলের চেয়ে H2SO4 মিশ্রিত জল তড়িৎ পরিবহন ভালো করে, তড়িৎ পরিবহন ভালো করতে পারে, তড়িৎ পরিবহন ভালো হয়। গেল 6 নম্বর প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 7 দাগের প্রশ্ন বলছে কোন তড়িৎ বিশ্লেষণের জন্য জলীয় দ্রবণে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িৎ বাহক কারা? ইলেকট্রন। তড়িৎ বাহক হিসেবে কাজ করে ইলেকট্রন তড়িৎ বাহক। ইলেকট্রন কি? তড়িৎ বাহক। 8 দাগের প্রশ্ন। 8 দাগ বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় বা রূপান্তরিত হয়। 9 দাগের প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? চলো তড়িৎ ব্যবহার করা হয়। 10 দাগের প্রশ্ন। 10 দাগ বলছে যে রূপোর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হবে? তড়িৎ বিশ্লেষণ রূপে রূপোর উপর সোনার প্রলেপ দিতে হলে পটাশিয়াম অরোসায়ানাইড। কি ব্যবহার করে? পটাশিয়াম অরোসায়ানাইড। অর্থাৎ সংখ্যা হচ্ছে কে AU থার্ড ব্র্যাকেটের মধ্যে AU CN তার হোল টু ব্র্যাকেট ক্লোজ। এটা 11 নম্বর প্রশ্ন। এক কথা উত্তর লাস্ট প্রশ্ন কি বলছে? এক কথা উত্তর লাস্ট প্রশ্ন বলছে যে CU এর তড়িৎদ্বারে ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? অতএব ক্যাথোডের দিকে যায়
কি হয় Cu2 প্লাস Cu2 প্লাস Cu2 প্লাস Cu2 প্লাস অর্থাৎ Cu2 প্লাস ক্যাথোড দিকে ধাবিত হয়। এটা গেল। এরপরে ডান দিক বাদিক আমার চারটি অপশন আছে, দেখো ভালো করে। বাম পক্ষ ডান পক্ষ ডান দিক বাদিক। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র মাধ্যমিকের জন্য নয়, অল কম্পিটিটিভ এক্সামের জন্য। তাই কেউ ভিডিওগুলো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ফার্স্ট টু এন্ডিং অর্থাৎ বিগিনিং টু এন্ডিং পর্যন্ত দেখতে থাকবে অবশ্যই। বাম স্তম্ভ ডান স্তম্ভ, বাম পক্ষ ডান পক্ষ, আমি লিখবো এ, এটা বি স্তম্ভ। এদিকে লিখেছে ছোট হাতের এ, 1 নম্বর বলছে কি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক 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 অ্যাসিড। বি জায়গাটা বলছে কৌষ্টিক পটাশ, কৌষ্টিক পটাশ। সি জায়গাটা বলছে সোনার প্রলেপ, সোনার প্রলেপ। আর ডি জায়গাটা বলছে কি রূপোর প্রলেপ, রূপোর প্রলেপ। সঠিক উত্তর করব অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কি হয় অর্থাৎ 2 নম্বর মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কৌষ্টিক পটাশ তীব্র তড়িৎ বিশ্লেষ্য। 1 নম্বর তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সোনার প্রলেপ দেয় পটাশিয়াম অ্যারোসায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য। সোনার প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়? সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অ্যারোসায়ানাইড। আর রূপোর প্রলেপ দিতে পটাশিয়াম আর্সেন। ঠিক আছে, অর্থাৎ সোনার প্রলেপ হচ্ছে পটাশিয়াম অ্যারোসায়ানাইড। 4 দাগেরটা পটাশিয়াম অরসায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য। পটাশিয়াম তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য। এরপর থাকছে 3 নম্বর পড়ে। 3 নম্বর হচ্ছে কি, যেমন রূপোর প্রলেপ দিতে হচ্ছে পটাশিয়াম আর্সেন্টোসায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড তড়িৎ বিশ্লেষ্য। ব্যাস,
এখানে শেষ। অর্থাৎ আমি 8.2 অর্থাৎ কি সমতুল্য তড়িৎ চ্যাপ্টার সরল অবজেক্টিভ প্রশ্ন করা এবং 8.3 যেটা হচ্ছে কি জলের তড়িৎ বিশ্লেষণের অল অবজেক্টিভ প্রশ্ন করলাম। এবং প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে এবং যারা প্রথম দেখছে আমার ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা আমার ভিডিও দেখছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর যেটা বলবো যদি কোনো প্রশ্ন উত্তর আমার লিখতে ভুল হয়ে যায় বা ভুল হয় অবশ্যই আমাকে অবজেকশন জানাবে, সেটা আমি অবশ্যই ঠিক করে দেবো। অবশ্যই তুমি সেটা আমাকে বলবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো এখানে শেষ করছি, এবারে ধন্যবাদ।